পোহালেই ভোট পার্বণ শুরু। আর এই ভোট পার্বণের প্রথম পর্বটা উত্তরবঙ্গে। তাই উত্তরবঙ্গে বসেই গোটা বিষয়টাকে একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করতে আজ ভোট যুদ্ধ বিগ ডিবেট এখানে উত্তরবঙ্গ থেকে সরাসরি আপনাদের সঙ্গে। এবং সত্যি কথা বলতে কি, এই সময়টা বোধহয় ওই যা যা হয়েছে, যা যা আলোচনা হয়েছে, যা যা প্রচার হয়েছে, ওগুলো শেষ সব। এবার একটু বুঝে নেওয়া দরকার এর বাইরে গিয়ে কোন জিনিসটা ভোটটাকে হয়তো ইধার উধার করে দেবে। এবং সত্যি কথা বলতে কি, উত্তর থেকে উঁচু তো, ওখান থেকে গোটা রাজ্যটাকে যদি আমরা দেখতে পাই, কোন জিনিসটা গোটা রাজ্যের ক্ষেত্রেই হয়তো কমন, উত্তর দক্ষিণ বলে কোনো কিছু নেই, শুধু ভোটের জন্য ফ্যাক্টর। এবং সত্যি কথা বলতে কি, এখানেই প্রশ্ন এবং এখানেই আজকে এই TV9 বাংলার ভোট যুদ্ধ বিগ ডিবেটের যে ইস্যু, যে মোশন, সেটা হচ্ছে ওই জন্য যে এবারের ভোটে গোষ্ঠীদ্বন্দ্বই কি সবচেয়ে বড় কাঁটা। সব রাজনৈতিক দল তারা এখানে রয়েছেন এবং তাদের সবার কাছ থেকেই গোটা বিষয়টা বুঝে নেওয়া সহজ হবে, কারণ প্রত্যেকের জন্যই বোধহয় বিষয়টা খুব কমন। আমি আজকে এই বিতর্ক সভা শুরু করার আগে একটু পরিচয় করিয়ে দিই আজকে আমার সঙ্গে যারা রয়েছেন। একদম এপাশ থেকে শুরু করছি। প্রফেসর সন্দীপন ভট্টাচার্য, উত্তরের বেশ পরিচিত মুখ, শিক্ষক মশাই, এবং একটা নির্দিষ্ট দূরত্ব থেকে অথচ টাচে থেকে এখানকার রাজনীতি এবং পরিস্থিতিটাকে খুব গভীরভাবে যিনি পর্যবেক্ষণ করেন। আমার সঙ্গে রয়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মা। এমনিতে তিনি এই মুহূর্তে তার ডুয়াল পরিচয়, তিনি এমনিতে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক, আবার এই মুহূর্তে দার্জিলিং লোকসভা আসনে তিনি নির্দল প্রার্থী। অদ্ভুত ব্যাপার, ওখানে কিন্তু বিজেপি প্রার্থীও রয়েছে, এটা মনে রাখবেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। এবার আমার সঙ্গে এপাশে যারা রয়েছেন তাদের একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম রায়, তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং জেলার বিশিষ্ট নেতা। আমার সঙ্গে রয়েছেন উদয়ন দাশগুপ্ত, CPIM এর যুব নেতা এবং এখানকার জেলা কমিটির সদস্য CPIM এর। আমার সঙ্গে রয়েছেন শ্রী সুব্রত দত্ত, বিশিষ্ট কংগ্রেস নেতা এখানকার। তো আপনারা বুঝতে পারছেন, একটা 360 ডিগ্রি ভিউ রয়েছে গোটা বিষয়টার মধ্যে, এবং যারা রয়েছেন তাদের দৃষ্টির থেকে গোটা ব্যাপারটা আমরা হয়তো দেখে নিতে পারবো। তা আমি একটু বিষ্ণুপ্রসাদ বাবুর কাছে যাচ্ছি। এই যে ধরুন, আপনি একদিকে বিজেপির বিধায়ক, আবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে আপনি বিজেপির বিরুদ্ধে নির্দল প্রার্থী। এটাকে আমরা গোষ্ঠীদ্বন্দ্ব বলে দেখতে পারি, একটা নিজেদের মধ্যে লড়াই বলে দেখতে পারি। এই বিষয়গুলোই কোন জায়গা থেকে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করে দেয়? এটা আমি মনে করি এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়। এখানে আমি বিজেপিতে আছি, আমি এখনো বিজেপি বিধায়ক। বাস আমার একটাই চাহিদা ছিল, এবার আমি একটা ভূমিপুত্রকে চেয়েছিলাম। বারবার 3বার আমরা আউটসাইডার ক্যান্ডিডেটকে জিতিয়েছি, কিন্তু এখানকার জনগণের মনোভাবটা নিয়ে কেউ চলেনি। এবার আমার দাঁড়ানোর কথা তো হচ্ছে, আমাদেরকে বারবার বিজেপি দার্জিলিং থেকে খাতা খুলেছে, বিজেপি দার্জিলিং থেকে, এটা সবাই জানে। তো প্রথমবার যখন আমরা যশবন্ত সিংকে দিলাম, তখন আমাদের একটা মনোভাবকে নিয়ে বিজেপি চললো। দ্বিতীয়বার যখন আলুওয়ালিয়া আসছে, তখনও আমাদের মনোভাবকে নিয়ে চললো। আপনারা জানেন আমাদের মনোভাব আলাদা রাজ্য। আর তৃতীয়বার যখন রাজু বিষ্ট আসে, তখনও PPS বলা হয়েছে। আমি তো স্পষ্টভাবে নাম নিয়ে বলতেছি, কৈলাস বিজয়বর্গীয়কে আমি জিজ্ঞাসা করেছিলাম, আমি ভূপেন্দ্র যাদবকে জিজ্ঞাসা করেছিলাম, তখন বলি না, এটা আলাদা রাজ্যে, কিন্তু আমরা PPS লিখেছি। আমি চেয়েছি, আমি বিধায়ক হওয়ার পরে আমি এটা চেতে শুরু করলাম, বিধানসভায় 4বার বললাম, কিন্তু প্রতিবারই আমার আওয়াজটাকে বন্ধ করা হয়েছে। তো আমি এখন যে আমাকে দিব বলেছে যে পার্টি, এটা আমার ঘর, বিজেপি আমার ঘর। তো ঘরে বসে যদি আমি আমার বাবার কাছ থেকে কিছু চাইবো আর বাবা দিবে না, তো আমি ঝগড়া করব, তো আমি নেবরের বাড়িতে গিয়ে বাবার সঙ্গে ঝগড়া করব না, কেন কি আমি ছেলে। আমি ভিতরেই বসে লড়াই করতেছি, এটা কি করে গোষ্ঠীদ্বন্দ্ব হবে? প্রথম জিনিস না। দ্বিতীয় জিনিস আমি আপনাকে বলতেছি, PPS যে লেখা আছে, ওই PPS মানে আলাদা রাজ্যে, ওইটাই আমি চাচ্ছি। আমি পার্টির বিরুদ্ধেও নাই। আর আমি ভূমিপুত্র চেয়েছি। আদরণীয় প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভোকাল ফর লোকাল। তো আমি লোকালের জন্য ভোকাল হয়েছি, ভূমিপুত্রের জন্য ভোকাল হয়েছি। আমি কোথায় পার্টির বাইরে আছি? এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এইটা একটা সিদ্ধান্তর লড়াই। এইখানে আমি শঙ্করের কাছে আসবো। শঙ্কর,
এটাকে তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব বলা যাবে না। এবার বিষ্ণু যে বিষয়টা নিয়ে কথা বলেছে, আমি বলবো অত্যন্ত সংবেদনশীল বিষয়। এর সাথে ফ্র্যাকশনিজম, গোষ্ঠীদ্বন্দ্ব এই শব্দগুলোকে জুড়ে দেওয়া আমি অন্তত পক্ষপাতী নই। তবে বিষ্ণুর মতের সাথে আমি সহমত নই। প্রথম মত ওর হচ্ছে ভূমিপুত্র। সর্বভারতীয় রাজনৈতিক দলের পক্ষে, যে কোনো রাজনৈতিক দলের পক্ষে এই শব্দটা যে অর্থে বিষ্ণু ভাবছে আমি সেই অর্থে ভাবি না। আমরা প্রত্যেকেই ভূমির পুত্র, কেউ কাউকে কোথায় গিয়ে কাজ করতে হয়। অল উই রেসপেক্ট আওয়ার আর্থ, আওয়ার মাদারল্যান্ড। ফলে আমার মনে হয় না এটা খুব একটা অ্যাপ্লিকেবল হতেই পারে একটা সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে। এবার আমি একটু পার্থর কাছে যাই। আপনাদের ক্ষেত্রে সত্যি সত্যি এই মন্তব্যগুলো তো হয়েছে এবং বহু ক্ষেত্রেই মানে ধরুন আমি যদি একদম উত্তরেও ধরি, সেখানে কোথাও রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ, কোথাও আপনি বা অন্য বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, এই মিলমিশ নিয়ে একটা সমস্যা রয়েছে। এবার উত্তর থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত এবং সর্বোপরি ওই নবীন প্রবীণের দ্বন্দ্ব, এগুলো আপনাদের জন্য শুনতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এইগুলো কি সমস্যা নয়? আলটিমেটলি নিজেদের দলের ভেতরের লড়াইটা তো অনেক বেশি কঠিন হয়ে যায়। শঙ্করদা খুব সুন্দর করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলো, ভালো লাগলো। পাশেই বিষ্ণুবাবু জ্বলন্ত উদাহরণ বসে রয়েছেন, বিজেপির বিধায়ক। তিনি বিজেপির প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়াচ্ছেন। তিনি যতই ব্যাখ্যা করুন গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এর থেকে বড় গোষ্ঠীদ্বন্দ্বের উদাহরণ অন্য কিছু হতে পারে, এটা ভাবতেও আমাদের অবাক লাগে। পলিটিক্যালি স্ট্র্যাটেজিক বলতে গিয়ে তারা নিজেদের মতামত বলছে। উদয়ন গুহ, রবীন ঘোষ, না, আমাদের কোচবিহারে আমরা সবাই একসঙ্গে লড়াই করছি। আপনি বিগত 1 বছর ধরে আমাদের কর্মসূচিগুলো লক্ষ্য করুন, তাহলে আপনি স্পষ্ট উপলব্ধি করতে পারবেন। উদয়ন বাবুর কাছেই যাচ্ছে, এই নিয়ে অন্য উদয়ন দাশগুপ্ত। তো আপনার কাছে যেটা জানার, যে দেখুন এমনিতে আপনি এবং সুব্রতবাবু পাশাপাশি বসে আছেন, আপনারা এখন জোটবদ্ধ আর কি এই গোটা বিষয়টা। বামফ্রন্টের জায়গাটা যেভাবে বামফ্রন্ট ছিল, এখন কি সেই বামফ্রন্টের ঠিকঠাক সামগ্রিক অস্তিত্ব আপনারা দেখতে পাচ্ছেন? বা এবার যদি আপনাদের একসঙ্গে জোটবদ্ধ জোট হিসেবে ধরি, এই সংশয়টা তো চিরকালই ছিল, আপনাদের ভোট ওপাশে কংগ্রেসে যাচ্ছে, কংগ্রেস থেকে ভোট আপনাদের কাছে আসছে কিনা। এই যে সংশয়গুলো সবকটার ক্ষেত্রেই, এগুলো কি আপনাদের নিজেদের ক্ষেত্রে আরো বেশি করে কাটা না? জোট, কংগ্রেস, সিপিএম, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের অনেকদিন ধরেই চলছে। এই প্রথম নির্বাচনে না, বা প্রত্যেক নির্বাচনে যখন এই জোট হয়, মিডিয়া এই কথাটাই বলার চেষ্টা করে। আমি জোটের চেষ্টা আর কি, এটা আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা একটা না, আন্ডারস্ট্যান্ডিং তো আছেই। একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে, দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্যে কংগ্রেস সিপিএম একসাথে আমরা লড়াই করছি, সেটা আপনি কৃষক আন্দোলনের প্রশ্ন হতে পারে, বা শ্রমিকদের গোটা ভারতবর্ষে 2 দিন ব্যাপী হরতাল হতে পারে। তো সব প্রশ্নেই কিন্তু সিপিএম কংগ্রেস, বাম কংগ্রেস কিন্তু একসাথেই লড়াই। বাম কংগ্রেস বলবেন না, সিপিএম কংগ্রেস, কারণ ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের প্রার্থী একসঙ্গে রয়েছে কোচবিহার। কিছু সমস্যা তো সব জায়গায় থাকে। দেখুন, বিষ্ণুবাবু বিজেপির বিধায়ক, কিন্তু উনি নির্দল থেকে দাঁড়িয়েছেন, সেটাকে গোষ্ঠীদ্বন্দ্ব ধরছেন না। আবার কৃষ্ণ কল্যাণীর থেকে শুরু করে মুকুটমণি, তারা প্রত্যেকেই দাঁড়িয়েছে অন্য সিম্বলে। গেলবার এক সিম্বলে ছিল, এবার বিশ্বজিৎ দাস, তারা সবাই বিজেপির থেকে তৃণমূলে দাঁড়িয়েছে। এটাকেও আমরা গোষ্ঠীদ্বন্দ্ব ধরবো না। আমরা গোষ্ঠীদ্বন্দ্ব ধরবো না সকালবেলা ব্রিগেড যখন তৃণমূলের হচ্ছে, সকালবেলা অর্জুন সিং যখন তার ব্রিগেডে থাকছে তখন, আর তারপরের দিন সকালবেলা যখন বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে, সেটাকেও আমরা গোষ্ঠীদ্বন্দ্ব ধরবো না। আসল কথা, এই বছরের নির্বাচনটা সাধারণ মানুষের সাথে, শঙ্করদা বলার সময় বলছিল নরেন্দ্র মোদীর সাথে বাকি সবার লড়াই। ঠিক কথা, সাধারণ মানুষের সাথে দেশের কৃষকের লড়াই। কারণ কৃষকরা 750-র উপর কৃষক আন্দোলন করতে গিয়ে তারা শহীদের মৃত্যু বরণ করেছে, তারপরে কৃষি আইন আটকেছে। বা পরিবহন শ্রমিকরা গোটা দেশ জুড়ে 2 দিনে স্ট্রাইক করেছে, তারপরে পরিবহনে এই শ্রমিকদের যে কালা কানুন, হিট অ্যান্ড রান কেস, সেটাকে আটকাতে বাধ্য হয়েছে দেশের সরকার। লড়াইটা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, লড়াইটা কৃষক শ্রমিকের লড়াই। এই লড়াইয়ে কৃষক শ্রমিকের জয় হবে, এটাই সুনিশ্চিত। আমি সুব্রত বাবুর কাছে যাব। হ্যাঁ, দেখুন একটা সময় এই উত্তরবঙ্গে বিশেষ করে কংগ্রেস তো একটা বড় শক্তি ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গা তো চলে গেছে। কিভাবে গেল? আপনাদের নিজেদের ব্যাখ্যা কি? এমন ভাবে গেল যে এখন আপনাদের কিন্তু বামেদের সাথে হাত মিলিয়েও সেই জায়গা পুনরুদ্ধার করতে সমস্যা হচ্ছে। নমস্কার, TV9 দর্শকদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রণাম, এবং এখানে উপস্থিত কো প্যানেলিস্টদের আমার প্রণাম এবং আপনাকে ভালোবাসা। কংগ্রেস দল ধরেন অর্ধশতক রাজ্যে ক্ষমতায় নেই, প্রায় 1 দশক কেন্দ্রে নেই, কিন্তু কংগ্রেসের একটা মজার ঘটনা,
যে আজকে আপনি সারা ভারতবর্ষে ঘুরে বেড়াবেন, 20% অধিক কংগ্রেসই এখনো ভোট পায়। তো কংগ্রেস ফুরবে না। কংগ্রেসকে নিয়ে যারা ভাবেন তাদের ভাববার কোনো কারণে ব্যাখ্যাও দিতে হবে না আমাদের, কারণ ভোট প্রতিফলিত করছে, 20% ভোট কংগ্রেস পাচ্ছে ভারতবর্ষে। 1 নম্বর। 2 নম্বর, আজকাল আমি কিছু জায়গায় যাই তো আমাকে শুনতে হয় কি যে বিগত 70 বছরে কংগ্রেস কি করেছে। এই প্রশ্নটা বড়, যখন যারা করে আমার সত্যি মনে মনে হাসিও পায়। হাসি এর জন্য পায় যে ভদ্রলোক প্রশ্নটা করে সেই ভদ্রলোক যে ইউনিভার্সিটি থেকে শিক্ষিত হয়ে এসছে, সেই ইউনিভার্সিটিটাও কংগ্রেসই বানিয়েছে। আর কংগ্রেস টিকে থাকবে কেন? কংগ্রেস একটা আদর্শ নিয়ে দল করে, কংগ্রেস বিভাজনের রাজনীতি করে না। কংগ্রেস আজকে দার্জিলিং জেলার ক্ষেত্রেই বলছি, যদি কিছু দার্জিলিং জেলাকে দিয়ে থাকে সেটা কংগ্রেসই দিয়েছে। যদি গোর্খা ভাইদের এবং বাংলার উত্তরবঙ্গে কিছু দিতে হয় সেটা কংগ্রেসই দেবে। আপনি তাকে আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে যে অতীত ঐতিহ্য, 20% ভোট আর এই মুহূর্তে একটাও সিট না থাকা, এটা নিয়ে আপনারা মোটামুটি এখানে সন্তুষ্ট আছেন আর কি? না, আপনি এইভাবে ব্যাখ্যা করলে তো হবে না, কেন অতীত ঐতিহ্যের উপরেই তো একটা মানুষের তার কৃষ্টি সংস্কৃতি নিয়েই তো টিকে থাকে। মানে আপনাদের অতীত আছে, বর্তমানটা এই মুহূর্তে, বর্তমানটা আমাদের অবশ্যই জল। আমাদের নেতা রাহুল গান্ধী আজকে এই যে কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মণিপুর থেকে সৌরাষ্ট্র অব্দি যে যাত্রা করেছে, যে প্রতিফলন আমরা পেয়েছি, মানুষের যে সংযোগ, মানুষের যে মানে তাদের যে ভাষাটা রাহুল গান্ধী এখন তুলে ধরছে, সেই ভাষায় আমরা যে জবাবটা মানুষের কাছ থেকে পেয়েছি, আগামী দিনে আমরা আশাবাদী কংগ্রেস এবার ম্যাক্সিমাম গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। আমি এবার সন্দীপন বাবু আসি। মানে এই সবার বক্তব্য তো শুনলাম, অবস্থান রীতিমতো প্রতি মুহূর্তে বদলাচ্ছে, দলের মধ্যে অবস্থান বদলাচ্ছে, দল থেকে দল সে তো বদলাচ্ছেই আর কি। আমি সাধারণ মানুষ করবোটা কি? দার্জিলিং এর ব্যাপারটা আপনি যদি ইতিহাসটা দেখেন, এই দার্জিলিং এর কিন্তু অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন হয়নি। সেই ইন্দ্রজিৎ খুলনা থেকে শুরু করুন, তার আগের দিকটাও যদি দেখেন, এবার ইস্যুটা হচ্ছে তাদের একটা সেন্টিমেন্ট নিয়ে, গোর্খা সেন্টিমেন্ট নিয়ে। গোর্খা সেন্টিমেন্ট নিয়ে আপনি পার্লামেন্টে যাচ্ছেন ফর ইকুয়াল রিপ্রেজেন্টেশন, অথচ গোর্খার চাইল্ড নেই, মানে সান অফ দ্য সয়েল নেই। গোর্খাকে অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্ট করবে, ওখানে গোর্খাদের বক্তব্য বলবে, সেরকমও লোক নেই। পরবর্তীকালে যারা এসছে, তারা জাস্ট অর্গানাইজড হুলিগানস, গোর্খা নিয়ে তাদের, গোর্খার ঐতিহ্য নিয়ে কোনো তাদের ইয়ে নেই, কনক্লুশন নেই। মানে আপনি যেটা বলতে চাইছেন যে যেহেতু সমস্যাটার একদম গভীরে বা শিকড়ে যাওয়া হচ্ছে না, সেখান থেকে বিভেদের জায়গাটার সূত্রপাত হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আপনি দেখুন এতগুলো বহিরাগত লোক কি করে রিপ্রেজেন্ট করে দার্জিলিংকে। আরেকটা জিনিস, এইবারের ইলেকশনটা আমি অদ্ভুতভাবে দেখছি, অনেকে বিধায়ক থেকে তারা সেই অবস্থাতেই প্রার্থী হয়েছেন এবার সংসদে। প্রার্থী কি কম পড়িয়েছে? যোগ্য প্রার্থী কি কম পড়িয়েছে? শঙ্কর, প্রথম বলবো যে যে কোনো সংগঠিত রাজনৈতিক দলের একজন কর্মী কার্যকর্তা হয়ে এই প্রশ্নের উত্তর দিতে গেলে বলবো প্রত্যেকটি পার্টির এক একটা পোল স্ট্র্যাটেজি আছে। আমরা যারা কাজ করি উই আর বাউন্ড টু ফলো দ্যাট পোল স্ট্র্যাটেজি। ফলে সেখানে নিশ্চিতভাবে পার্টি যখন মনে করে যে না, এই মুহূর্তে এই অঞ্চলে এই বিধায়কই দাঁড়াবেন, তার হয়ে কাজ করাটাই হচ্ছে আমাদের সাংগঠনিক শৃঙ্খলার কোনো আমি বলবো যে একটা পন্থা। দ্বিতীয়ত হচ্ছে যে এই বিষয় নিয়ে যদি ব্যক্তিগত মতামত প্রকাশ্যে দেওয়ার জায়গায় আমরা থাকি না, কেননা সাংগঠনিকভাবে আমাদের অনেক জিনিস আছে, আমরা পার্টি ডিসিশন ফলো করি। ফলে এই ক্ষেত্রেও আমরা পার্টি ডিসিশন ফলো করব। ভবিষ্যতে নিশ্চিতভাবে এই ব্যাপারে পার্টির অভ্যন্তরে কোনো কথা যদি বলতে হয় তাহলে নিশ্চিতভাবে বলছো যখন দলের অভ্যন্তরে বলতে হবে, মানে তোমার মনের মধ্যে কিছু বক্তব্য আছে এটা নিয়ে? দেখুন, আমি চিরকাল এটা বিশ্বাস করি, ব্যক্তি মত অবশ্যই থাকে, সেই ব্যক্তি মত অনেক সময় সংখ্যাধিকের মতের বিপরীত হতে পারে, কিন্তু পার্টি সোলজাররা যারা পার্টি ডিসিপ্লিনলি করে তারা ব্যক্তিমত বাইরে বলে না। আমি বিষ্ণুবাবুর কাছে আসছি। আপনি ধরুন, আপনি তো বিজেপির বিধায়ক, আপনি ঠিক করলেন ঠিক আছে আপনার মত মিলছে না, আপনার একটা বক্তব্য তুলে ধরা দরকার, আপনি ওখানে নিজে না দাঁড়িয়ে অন্য কেউ প্রার্থী হতে পারতেন, আপনাকেই দাঁড়াতে হলো কেন? দেখেন, আমি তো একটা লোক, আমি নিজেই সংগঠন নয়, আমি সংগঠনের ভিতরে আছি। সংগঠনকে আমি জানাইলাম, সংগঠন শুনলো না, আমি তো অন্য লোককে খাড়া করতে পারবো না, আমার কাছে সেই ক্ষমতা নেই। আমার কাছে নিজে দাঁড়ানোর ক্ষমতা আছে।
কথা বলছেন, আমার কাছে তো ওই হিউজ সিস্টেম নেই, আমি একা যেভাবে ঘুরে আমার ক্যাম্পেনিং করতে পারবো সেটা করতেছি। কিন্তু কিছু মতামতের কথা যখন এখানে উঠে আসছে, আমি একটা জিনিস একদম ক্লিয়ার বলতে চাই, আমি পাহাড়ের আবেগ নিয়ে চলতেছি না, আমি উত্তরের আবেগ নিয়ে চলতেছি। এখানে শুধু গোর্খা নয়, এখানে রাজবংশী, কামতাপুরী আছে, কোচ, মেচ, টোটো, রাভা, ভুটিয়া, লেপচা, শেরপা সবাই আছে, সবার একটা আবেগ নিয়ে চলতেছি। আর দ্বিতীয় কথা, আমি আশা করতে চাই শঙ্করবাবু এখানে বসে অবশ্য একটা সিম্বলের জন্য ভোট চাইছেন আর এখন ক্যাম্পেনিং করতেছেন, কিন্তু আমি মনের ভিতর থেকে আবেগের কথাই বলতেছি, মনের ভিতর থেকে বিশ্বাস করি শঙ্করবাবু লাস্টে যখন ভোট দিতে যাবেন তখন উনি আমাকে দিবেন ভোট। কারণটা আমি বলতেছি, কারণটা শঙ্করবাবুই আছেন এইখানে যে 2 বার উনি উত্তরবঙ্গ চেয়েছেন, এই যে রেকর্ড 2 বার। তো উনারও এটা আবেগ, এটা শুধু পাহাড়ের আবেগ নয়, ওটা শুধু পাহাড়ের আবেগ নয় না, এটা বড় ইস্যু শঙ্কর, এটা তো আসতেই হবে, কারণ এটা অবশ্যই এখানে আসবে। আমি আসছি আপনার কাছে, আমি এক মিনিট আসছি, একটু বলতে আমি আসছি এখানে। আমি একটু পার্থবাবুর কাছে যাই, কারণ ম্যাক্সিমাম তো এটা আপনাদেরই হয়েছে, বিধায়কদের দাঁড় করাতে হয়েছে। এটা কেন, মানে এটা বুঝে নেওয়ার চেষ্টা। আমরা আসলে হয়তো একটা বিষয়ের ওপরই আটকে থাকছি না, একটু ঘুরে ঘুরে যাচ্ছি, কারণ আজকে ভোটের আগে একটু সব টাচ করে যাওয়াটা ভালো। যে এই যে এতজন বিধায়ককে আপনাদেরও দাঁড় করানো হয়েছে, বেশ কয়েকজনকে, এবং কিছু কিছু কাউকে কাউকে তো বিজেপির থেকে নিয়ে এসে তারপর দাঁড় করাতে হয়েছে, তো এটা কেন? দেখুন, একটা পোল স্ট্র্যাটেজি, যেটা শঙ্করদা বললেন, যে পোল স্ট্র্যাটেজিক ভিউতে কিছু কিছু ডিসিশন নিতে হয়, যেখানে আমাদের মূল লক্ষ্য থাকে যে আমাদের জিততে হবে সেই সিটটাকে, এবং সিটটাকে জিততে গেলে যোগ্য প্রার্থী বিভিন্ন ইকুয়েশন বা এই সময় সার্কামস্টেন্সেস পলিসিতে বা পরিস্থিতিতে কি কি বিষয়গুলো জড়িয়ে রয়েছে, তাতে সর্বোত্তম প্রার্থী কে হতে পারে, এটা চুলচেটা বিশ্লেষণ করে ডিসিশনগুলো হয়। এর 2019 সালের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখুন যে বিধায়কদের তেমনভাবে টিকিট দেওয়া হয়নি, কিন্তু এবার খানিকটা বেশি দেওয়া হয়েছে। সেটার একটাই উদ্দেশ্য যে ওই স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে ওই লোকসভা কেন্দ্রে সেই ব্যক্তি হলেন সর্বোত্তম যোগ্য প্রার্থী, তাই দল ডিসিশন নিয়েছে এবং কর্মীরা সেটাকে মেনে নিয়ে সর্বোত্তভাবে এগিয়ে যাচ্ছে। বেসিক দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, তো শুরুতে জাস্ট বুঝে নেওয়ার জন্য। এগুলোর মধ্যে থেকেও দেখুন যেটুকুনি ছড়িয়ে গেছে, তাতে একটা জায়গা উঠে আসছে যে উত্তরবঙ্গের উন্নয়ন, এবং কোথাও গিয়ে উত্তরবঙ্গের একটা সেপারেট অস্তিত্বের জায়গা, এইটা ইস্যু এখানে। এটা যে আপনারা যাই বলুন, উনি শঙ্করবাবুর ছবি তুলে দেখিয়ে দিলেন, উনি নিজে চাইছেন, আপনাদের সেটার সঙ্গে বিরোধিতা করতে হচ্ছে, কিন্তু সেই ইস্যু নিয়ে আপনাদের কমব্যাট করতে হচ্ছে। মানে ঘুরে ফিরে এই গোটা বিষয়টা যে উন্নয়ন কোথাও গিয়ে থমকে গেছে, যার জন্য মানুষ এখানে একটা আলাদা নিজেদের একটা অস্তিত্ব চাইছেন। এটার দায় বামেরা এড়াতে পারে? এত বছর আপনারা ক্ষমতায় ছিলেন, যদি একটা জায়গাকে সেই সময় বাম দুর্গ বলা হতো, এবার এতটা ক্ষমতা নিয়ে থেকে, এতদিন ক্ষমতায় থেকে যদি এইখানকার উন্নয়ন সব ঠিকঠাক হতো, তাহলে কি আজকে কেউ পৃথক রাজ্য চাইতেন? দেখুন, একটা কথা বলি, লোকসভা মোদিজি আছেন 10 বছর হলো, বা দেশে রাজ্যে তৃণমূল কংগ্রেস আছে 14 বছর হলো। তারপরেও ঘুরে ফিরে যখনই কোনো প্রশ্ন আসে তখন তাদের দুজনের কোনো দায় নেই, দায়টা সম্পূর্ণ বামেদের ঘাড়ে গিয়ে বর্তায়, কারণ তারা 34 বছর ছিল। এটা কি ইকুয়েশন আমি জানি না, এই ইকুয়েশনের কোনো বাস্তবতা আছে বলে আমি মনে করি না। আর দ্বিতীয় কথা, আমার দল 350-র ওপর নেপালি ভাষী মানুষ, গোর্খা মানুষ 8-এর দশকে পার্বত্য এলাকায় তারা শহীদের মৃত্যুবরণ করেছে এই কথাটা বলে যে আমরা বাংলা থেকে আলাদা হব না। এটাই আমাদের পার্টির নীতি, এটাই আমাদের পার্টির ঘোষিত সিদ্ধান্ত, যে কোনো ছোট রাজ্যের বিরোধী আমরা। ঠিক বললেন উনি, বিষ্ণুবাবু ঠিকই বললেন, যে উনি এখন গোর্খাল্যান্ডের কথা বলছেন না, উত্তরবঙ্গের কথা বলছেন। খালি শঙ্করদা না, তৃণমূল বিজেপির অনেক নেতাই উত্তরবঙ্গের মধ্যে এই সেন্টিমেন্টটাকে তুলতে চাচ্ছে। তারা তো দীর্ঘদিন ধরে এখানকার ক্ষমতায় আছে, বা তাহলে দেশে 10 বছর ধরে তারা চালাচ্ছে। মোদিজি দাবি করছেন দেশ এখন সবার থেকে এগিয়ে, তারপরেও 45 বছরের সর্বোচ্চ বেকারত্বে পৌঁছেছে আমার দেশ, আপনার দেশ। আপনারা জায়গার থেকে সরছেন, গোটাটা পার্সপেক্টিভ বড় করে দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি বিষয়টা যেখানটায় উত্তরবঙ্গের এসে দাঁড়ায়, গোটা ভারতে কি হচ্ছে, গোটা বাংলায় কি হচ্ছে, সেগুলো আলাদা রাখি আমি। কিন্তু আমি একটা ছোট্ট এটা শঙ্কর, এটা খুব বুঝে নেওয়ার দরকার আছে যে বাংলাতেই একমাত্র এখানেই
গোর্খাল্যান্ডের দাবি ওঠে, কামতাপুরীর দাবি ওঠে, গ্রেটার কুচবিহারের দাবি ওঠে, একটা স্বাতন্ত্র্য দরকার, এরকম একটা চিন্তা। মানে কোথাও গিয়ে রাজ্য বা কেন্দ্র অতীতে বা বর্তমানে কেউ দায়িত্ব পালন করেন, আমি অস্বীকার করা যায়। এই ফিলিং অফ অ্যালিনিয়েশনের বোধটা তৈরি হওয়ার পেছনে দায় সব সরকারকে নিতে হবে, এবং ভারতীয় জনতা পার্টিও যদি এই রাজ্যের ক্ষমতায় আসে তারপরেও যদি এই বোধ থাকে তাহলে সেই দায় তাদেরকেও নিতে হবে। তার কারণ এই রাজ্যের যারা ফিলিং অফ অ্যালিনিয়েশনের বিরোধিতা করছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা বামপন্থীরা, তারা প্রত্যেকেই এই উত্তরবঙ্গের দীর্ঘকাল তারা শাসন করেছে, ফলে আপাতত দায় ওনাদের, পরবর্তীকালে যে শাসক হবে তাদের এই দায় নিতে হবে। এই যে এত সুন্দর এটা বড় পয়েন্ট যে তোমাদের এইটা মনে হচ্ছে, যেহেতু এখনো ভারতীয় জনতা পার্টি এখানে রাজ্যে ক্ষমতায় আসেনি, এখান থেকে বারবার যখন স্বায়ত্তশাসনের দাবি উঠছে বা বৃহত্তর উত্তরবঙ্গের দাবি উঠছে একটা, এটা তো সেন্ট্রালের বিষয়, সেন্ট্রাল কেন সিদ্ধান্ত নিচ্ছে না? দেখুন, কেন্দ্র কখনোই রাজ্যকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না স্বাভাবিক নিয়মে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এক কেন্দ্রের সিদ্ধান্ত কিন্তু শুধু একটি অঞ্চলের উপর নির্ভর করে না, সারা ভারতবর্ষের পার্সপেক্টিভে সেই সিদ্ধান্ত কতখানি বাস্তবসম্মত সেটাও কেন্দ্রকে ভাবতে হয়। মানে আপনি রাজ্যের জায়গা থেকে লাস্ট একটা কথা আমি বলে রাখি, আমি যাকে ভীষণ একটা মিনিট, আমি যাকে ভীষণভাবে শ্রদ্ধা করি তার অনেক কথাই হচ্ছে আমার রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তিনি একটি পোস্ট করেছিলেন, আমি সেই দিন থেকে আমার এটা ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ অফ মাই পলিটিক্যাল লাইফ। উনি একটা পোস্ট করে লিখেছিলেন, ওনাকে একজন বিখ্যাত ব্যক্তি ফোন করেছিল, বলেছিল আপনি স্টেজে নেই কেন? তখন উনি বলেছিলেন যে আমরা উত্তরবঙ্গের লোক তো স্টেজে থাকি না, মাঠে থাকি। যেদিন উত্তরবঙ্গের লোক স্টেজে থাকবে আস্তে আস্তে রাজনীতি ছেড়ে চলে যাবে। এটা 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 কি খুব যুক্তি? বা ডিফার করবো আমি, যে ঝাড়খণ্ড যখন তৈরি হয়েছে আর লদ্দাখ যখন তৈরি হয়েছে, স্টেটের কাছ থেকে সেন্ট্রাল কিছু চেয়ে নিল না, মানে নিজেই ডিসিশন নিয়েছে। এখানকার পরিপ্রেক্ষিতে কেন ডিসিশন নিতে পারতেছেন? উনি একদম তো সরাসরি একটা পৃথক জায়গার জন্য একটা সওয়াল করছেন, এটার বিরোধিতা আপনারা করছেন, এবং এই করার ফলেই কি আজকে এই যে উত্তরবঙ্গে ধরুন 8টা আসনের মধ্যে আপনাদের নেই, একটা আসনও নেই, এটার পরিস্থিতিটা কি তৈরি হয়েছে এই সেন্টিমেন্টের বিরোধিতা করেছেন বলে? আমি দুটো জিনিস বলবো। শঙ্করদা রাজনীতিতে প্রাজ্ঞ হচ্ছেন, কিন্তু ভীষণভাবে দ্বিচারিতা করছেন। বিষ্ণুদা যথার্থই বলেছেন যে শঙ্করদা শুধু না, বিজেপির এক ঝাঁক নেতা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তারা বারে বারে উত্তরবঙ্গকে ইউটি করা হোক, উত্তরবঙ্গ আলাদা হোক, এই দাবিগুলো প্রকাশ্যে বলেছে। বিধানসভার ভেতরে বিষ্ণুদা বলেছে, বাইরে অনেকেই বলেছে, শঙ্করদা ওয়ান অফ দেম। শঙ্করদা বলল যে বিজেপি রাজ্যের ফেডারেল স্ট্রাকচারকে মান্যতা দেয়, তাই রাজ্য চাইছে না বলে উত্তরবঙ্গ আলাদা হচ্ছে। এটাও অন্যতম দ্বিচারিতা, কারণ সিএ করার ক্ষেত্রে রাজ্য তো চরম বিরোধিতা করছে, সিএ লাগু করলো কি করে? বা লাদাখের এই প্রসঙ্গগুলো, আমরা তৃণমূল কংগ্রেস বরাবর রাজ্যভাগের বিপক্ষে, কিন্তু কেন এই সেন্টিমেন্ট? এটা কিন্তু বাম জামানা থেকে টানতে হবে। আমি একটা টানছি একটা কারণেই, আমি টানছি এই কারণেই, বামফ্রন্টের সেই সময় জবরদস্ত নেতা কমল গুহ, তিনি তখন কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, উত্তরবঙ্গ আলাদা, এই কনসেপ্টটাকে তিনি চাগিয়ে দিয়েছিলেন, যে কেন অনুন্নয়ন। সেই জায়গা থেকে ধীরে ধীরে দানা বেঁধেছে আন্দোলনগুলো, এবং আপনি দেখুন কামতাপুরী আন্দোলন বলুন, গ্রেটার কোচবিহার, গোর্খাল্যান্ডের আন্দোলন অনেক পুরনো ইতিহাস। আমি এই পার্সপেক্টিভটা বলছি যে এই আন্দোলনগুলো দানা বেঁধেছে কিন্তু ওই সময়, এবং গ্রেটার মুভমেন্টের তীব্রতা 2005 বংশীবদনের নেতৃত্বে, সেটাও কিন্তু বাম জামানায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর উত্তরবঙ্গের এই যে মানুষের চাহিদাগুলোকে তিনি কিন্তু মর্যাদা দিয়েছেন। আজকে ভাষা বলুন, সংস্কৃতি বলুন, এখানকার সার্বিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য ভূমিকা গ্রহণ করেছে, এবং আস্তে আস্তে কিন্তু বিষয়গুলো স্তীমিত হয়েছে। কিন্তু কিছু রাজনৈতিক কারবারি, আমি রাজনৈতিক কারবারি বলবো, বিশেষ করে এক্ষেত্রে বিজেপি অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করছে। তারা তাদের রাজনৈতিক ডিভিডেন্ড পেতে বাংলায় যেন তেন প্রকারণে ক্ষমতা দখল করতে হবে, তাই তাদের কেন্দ্রীয় নেতৃত্বর পরামর্শেই হয়তো আমি বলবো তাদের স্ট্র্যাটেজিগত বাংলা ভাগ না চাইলেও তারা কায়দা করে তাদের জনপ্রতিনিধিদের বলিয়ে দিচ্ছে যে আমরা উত্তরবঙ্গের মানুষের আবেগকে মর্যাদা দিয়ে আলাদা রাজ্য চাই বা ইউটি চাই, এবং তখন থেকে
এগুলো আরো বেশি করে আমার শুধু একটাই উস্কে প্রশ্ন, যাচ্ছে। উন্নয়নের মাধ্যমে এই চিন্তা ভাবনাগুলোকে বদলাতে কত বছর লাগে? না, বেশ খানিকটা কিন্তু স্তিমিত হয়ে গেছে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, স্তিমিত হয়ে গেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি ক্যাটেগরিক্যালি কি উস্কে দিয়েছে, এবং যারা যারা সেটার প্রবক্তা তারা দেখবেন বিজেপির সঙ্গে দারুণভাবে লিয়াজো মেনটেন করে। আপনারাও কখনো বিনয় তামাংয়ের সাথে যুক্ত হয়েছেন, কখনো অনিত থাপার সাথে, এবং এরাও সময় কখনো সময় আমরা নিজেদের তাদের কখনো পরিস্থিতিগুলো প্রতিশ্রুতি বদলে দেইনি দেয়নি যে আমরা আলাদা রাজ্য দেব। রাজ্যে এই যে কথাটা দুটো আমরা বিরোধী কিন্তু দল, কখনো তারা আমরা এদের সাথে এই কথাটা বিচ্ছিন্নতাবাদী বলিনি। শক্তির সাথে আমাদের কোনো না কোনো পয়েন্ট সময় অফ আঘাত ভিউ করেছে। থেকে আমরা কখনো যদি আপনি শুনিনি। রাজনীতি দেখেন, তো বিগত 10 বছর 15 বছর যদি আপনি দেখেন বা 20 বছর দেখেন, রাজ্যে আজকের দিনে যারা সর্ববৃহৎ যে দুটো দল, সেই দুটো দল বিভিন্ন সময় এদের সাথে কোনো না কোনো সময় ঘর করেছে। সুব্রত বাবুদের দলও কিন্তু করছে, আপনি না, এড়াতে পারবেন না। আমরা কংগ্রেস কিন্তু এই সংকীর্ণতা মানসিকতা নিয়ে কিন্তু রাজনীতিটা করেনি। দেখেন এখন এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ঘুরে ঘুরে বাহিনীগুলো নিয়ে খুঁজে বেড়ান, আর কোথায় কোন প্রজাতিটা ছুটে গেল, চলো ভাই ওকে বের করে আনো, ওকে আমি চেয়ারম্যানটা করে দিলাম। আর বিজেপি তো উস্কে যাচ্ছে, কতক্ষণে উত্তরবঙ্গটা ভাগ করবে, ভাগে আমরা সেই জায়গায় যাচ্ছি। আমরা বলছি মানুষের উন্নয়নটা কিভাবে হবে, তার রূপরেখাটা আপনাদেরও তৈরি করো। কখনো আমি গিয়ে বলছি, বিনয় আমি তামাংকে বলছি। ধরতে হচ্ছে? আপনি যদি 2006 ইলেকশন দেখেন, তাহলে তৃণমূল তখন জোট করেছে কামতাপুর পিপলস পার্টির সাথে। আবার আপনি যদি 2011 দেখেন, তখন দেখবেন বিমল গুরুং এর সাথে তৃণমূলের জোট মানে হয়েছে। এরা কি বলেন তো, এরা সুবিধাবাদী হয়েছে এবং জোট হয়েছে। না, না, আমরা এরা যত জনগণের সুবিধা যত আন্ডারস্ট্যান্ডিং করি, তখন কিন্তু সে একটা জায়গায় understanding আমরা খুব করেছে। স্পষ্ট কিন্তু যে আমরা বামপন্থীরা রাজ্য কোনো ভাগের সময় এই পক্ষে নই। ভুল এই কথা কথাটা বোঝায়। আমরা মুখের উপর বলে দিতে আমাদের কখনো কার্পণ্য শিলিগুড়ি আমাদের পেন্টাল করেনি ভিলেজে আমাদের। বিমল গুরুং এসে যে কোনো সভা করছে, জনজাতির সেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন, বিমল গুরুং বলছে যে গোর্খাল্যান্ডের পক্ষে। যে কোনো জনজাতি তার দাবির সপক্ষে সে দাবি করতে পারে। আমাদের গণতন্ত্রে এই পরিসরটা দিয়েছে। সন্দীপ বাবুর কাছে যাবো আমি, যে এই যে পরিস্থিতিটা সবাই যে তুলবেন, হঠাৎ করে তো কেউ বলবেন না, তার তো একটা প্রেক্ষাপট তৈরি হয়। কেউ 11 বছর 12 বছর ক্ষমতায় রয়েছেন, কেউ 34 বছর ছিলেন, কেউ তারও আগের থেকে ছিলেন, সবাই বিভিন্ন রকম ভাবে ছিলেন এবং আছেন বিভিন্ন জায়গায়, রাজ্য বা কেন্দ্রে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই মানসিকতার পরিবর্তন কি সম্ভব? দেখুন, মূল জায়গাটা হচ্ছে বিকেন্দ্রীকরণ নিয়ে। আমার মূল জায়গাটা এটা, এরা আছে সবাই সেন্ট্রালাইজড। এখানে এসেও আপনি দার্জিলিং এর কথাই বলছি বারে বারে, দার্জিলিং এর যে প্রবলেমস গুলো কেউ কিন্তু দেখছে না। গোর্খা একটা লিগেসি, সেন্টিমেন্ট অ্যাকসেপ্টেবল, কিন্তু তার সেন্টিমেন্টটাকে নিয়ে যেসব নেতারা যা যা করে বেরিয়েছেন, এই জায়গাটা, এই পার্সপেক্টিভটার একটা রদবদল হওয়া দরকার। এই গোর্খাল্যান্ড মুভমেন্ট বা যে মুভমেন্ট গুলো বললেন, এগুলোর থেকে একটা জিনিস শুরু হয়েছিল বা বিরাট করে আমরা দেখেছি, পরবর্তী ক্ষেত্রে চলেছে আর কি, এটা নর্থ বেঙ্গলের ট্র্যাডিশন হয়ে গেছে, রাজনৈতিক হিংসার জায়গাটা। পার্থপ্রতিম বাবু, এটাকে কি এড়ানো যায় না? যে মানে এবারও আমি দেখছিলাম, যেদিন শুরু হলো মানে ভোট ঘোষণা হলো, তার পরের দিন কোচবিহারে গন্ডগোল, এবং সেখানে তৃণমূল এবং বিজেপি, উদয়ন গুহ, নিশীথ বাবু, এই যে মানে একটা শুভ মহরত হয়ে যায় ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে, এবং সবটা কুচবিহার থেকে, এবং তারপর আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। কয়েকটা জেলা অবশ্য শান্তই থাকে, সেটাও ঘটনা আর কি। কিন্তু হিংসা জিনিসটা এড়ানো যায় না। না, নিশ্চিতভাবে গণতন্ত্রে হিংসা এড়ানোটাই কাম্য, কিন্তু কিছু ক্ষেত্র বিশেষে আমরা হিংসার কিছু উদাহরণ তো দেখছি। আমাদের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন নিরীহ মানুষও মারা গিয়েছে, এটাও একটা ওয়ান কাইন্ড অফ। কালিয়াগঞ্জেও আমরা মারা আবার যেতে দেখেছি একজন। আবার ভোট পরবর্তী হিংসার যেটা কথা বলছে, সেখানেও কিছু মানুষ নিশ্চিতভাবে মারা গিয়েছে, পঞ্চায়েতে মারা গিয়েছে, আমাদের দলের লোকরাও যখন অনেক এসে বেশি বলে যায় মারা জিতিলে গিয়েছে। ছেড়ে দাও, স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসে বলে যায় উল্টে লটকে দাও, আমাদের মহামান্য যারা দেশ শাসন করছে তাদের ভাষাটা যদি এরকম হয়, তো অশিক্ষিত জনগণ যারা অধীর চৌধুরী কিন্তু 2-4 জনকে মেরে দিয়েছেন, 3 জনকে হিসেব করে দেখলাম, রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ এবং আশেপাশের লোকজন, বিরোধী দল, 3 ধরনের লোককেই অধীর চৌধুরী অলরেডি মারধর করে ফেলেছেন এবার। না, আমরা কি বলছি, যে কোন এরা তো ক্ষমতা শাসন ব্যবস্থায় ক্ষমতাসীন, এদের কাছ থেকে তো অনেক বেশি বিরোধীদের কোনো দায়বদ্ধতা নেই। কি ধরনের কথা বলছেন আপনি? বিরোধীদের কোনো দায়বদ্ধতা, গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারাও যেভাবে উস্কে দেওয়ার চেষ্টা করে বা একজন কেন্দ্রীয় মন্ত্রী আরেকজন রাজ্যমন্ত্রী তারা রাস্তায় নেমে মারপিট করছে। আমি একটা ছোট্ট জিনিস বলি, এখানে আমরা তো রাজনীতির কথা বলি, যদি একজন সাধারণ মানুষ হিসেবে বলি, সুব্রতদা
বললেন, ভারতবর্ষে আর কোন রাজ্য আছে আমাদের রাজ্যের মতন হিংসা হয়? অনেক রাজ্যে বিজেপি আছে, অনেক রাজ্যে কংগ্রেস আছে, অনেক রাজ্যে অন্য দল আছে। কোন রাজ্যে আছে এরকম ভাবে মানুষ মারা যায়? কংগ্রেসের আমল, বামপন্থীদের আমল, তৃণমূলের আমল, কোন রাজ্য আছে? আমরা নিজেরাই দায় নিতে চাই না। আমরা পলিটিক্যাল লিডাররা যদি রেসপন্সিবিলিটি না নিই, অন্য রাজ্যে কেন মারা যাচ্ছে না? কেন আমাদের রাজ্যে মারা যাচ্ছে না? দায়িত্ব আপনাদের। খুব বেশি বলবেন না, তাদেরকে কিভাবে আপনারা ব্যবহার করছেন দেশবাসী দেখছে। সিবিআই, ইডি, এনআইএ এর কথা আর বলবেন না, এদেরকে কিভাবে ব্যবহার করছেন দেশবাসী দেখছে। এবং দায়িত্ব এই দায়বদ্ধতা লোকসভা নির্বাচনে 400 পার করতে গিয়ে আপনারা কিভাবে তাদেরকে এজেন্ট হিসেবে ব্যবহার করছেন এটা দেশবাসী। সে তো সিবিআই কে দেখলেই বোঝা যায়। অনুব্রত বাবু বলছে আরে ওকে গাঁজা কেস দিয়ে দে, আর এখন দুইজন সপুত্রী মিলে দুজন হচ্ছে জেল খাটছে। আবার তার সাথে সাথে আমরা বিরোধী দলনেতাকে দেখি পশ্চিমবাংলার, তিনি তোয়ালে মুড়িয়ে টাকা নিলেন তৃণমূলে থাকাকালীন, কিন্তু বিজেপিতে যখন গেলেন তখন সব দায় থেকে মুক্ত। খালি অর্জুন সিং দেখুন না, অর্জুন সিংকে নিয়ে তো অনেক কথা বলতে। এইটা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি না, কারণ আজকের দিনে আপনাদের রাজনৈতিক নেতাদের অবস্থান নিয়ে খুব বেশি আলোচনা না করাই ভালো, কারণ আজকে কে কোথায় আছেন, কালকে কে কোথায় থাকবে কোনো গ্যারান্টি নেই। একটা কথা বলছি, আপনি যে এই যে ডেভেলপমেন্টের এজেন্ডা যেটা হয়েছে, আমি বারে বারে বলছি যে যতক্ষণ না বিকেন্দ্রীকরণ হবে, ডিসেন্ট্রালাইজেশন হবে, ততক্ষণ কিন্তু অ্যাচিভ হবে না। এইবার একটা জিনিস আমি একটু আপনাদের সামনে তুলে ধরি, মানে শেষের দিকে চলে এসেছি আমরা, এটা আমাদের জানতে খুব আগ্রহ লাগে আর কি। আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল একজন আরেকজনের ঘাড়ে বিভিন্ন সময় দায়টা ঠেলে দিয়ে আসল জায়গাটা এড়িয়ে যান, এবং যেটা করেন মেন ইস্যুগুলোকে সরিয়ে দিয়ে নিজেদের মধ্যে কিছু ইগোর জায়গা তৈরি করে পার্সোনাল কিছু, হয়তো এর সঙ্গে ওর গন্ডগোল, গোষ্ঠীদ্বন্দ্ব, এর দিকে আঙুল তোলা, ওর দিকে আঙুল তোলা, এবং আলটিমেটলি সবটাকে থামিয়ে দিতে আপনাদের একটাই ওষুধ, সেটা হচ্ছে কিছু ডোল দিয়ে দাও। এই পরিস্থিতিটার জন্য এবং লোককে যখন পাইয়ে দিয়ে মুখ বন্ধ করে দেওয়া সাধারণ মানুষের, এবং ভোট কিনে নেওয়া, সোজা কথায় এক হাতে দিচ্ছি আর এক হাতে নিচ্ছি, সবাই বলছেন এটা দিচ্ছি নইলে যে যেখানে ক্ষমতায় আছেন এটা দিচ্ছি, ভোট না পেলে কিন্তু বন্ধ হয়ে যাবে। কেউ বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, কেউ বলছেন আবাস পাবে না। এ তো দুদিক থেকেই দেখছি। আপনাদের এই আলটিমেটলি রাজনৈতিক দলগুলো মানুষের মুখ টাকা দিয়ে বন্ধ করার যে চেষ্টা করছে, তার জন্যই এই যে গোটা পরিস্থিতিটা তৈরি হচ্ছে, অস্বীকার করতে পারেন আপনারা? কেন্দ্রের সরকারের পরিকল্পনার সিংহভাগই হচ্ছে মানুষকে আত্মনির্ভর করে তোলা, এবং ভারতবর্ষকে আত্মনির্ভর করে তোলার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। শেষ করব এই কথা বলে, আমি যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের কর্মী হই বা আমার যদি সেলফ আইডেন্টিটি থাকতো, তাহলে আমি বলবো যে ভাতা নয়, একজন মানুষকে তৈরি করবার একটা চেষ্টা অবশ্যই করব, যার অন্যকে ভাত দেওয়ার সামর্থ্য থাকে বা অন্যদেরকেও তার সহায়ক উপাদানগুলো তুলে দেওয়ার সামর্থ্য থাকে। এরকম অর্থনীতি ভারতবর্ষে গড়ে উঠুক, এটাই চাই। কৃষ্ণবাবু? ফ্রিবিজ টিএমসিও দিচ্ছে, ফ্রিবিজ বিজেপিও দিচ্ছে ফ্রিবিজ। এখন কি হচ্ছে, লোকজন জনগণ কি বলতেছে, আরে আমরা চাল পাচ্ছি, আমরা অমুক পাচ্ছি, টিএমসি থেকে পাচ্ছি, বিজেপি থেকে চাল পাচ্ছি। এই যে জিনিসটা আমরা জনগণকে কতদিন হাতে কটোরা নিয়ে চালাবো? ওদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা কবে কাজ করব? এই দেশটা এগিয়ে যাওয়ার জন্য কি এইটা ফ্রিবিজটা বন্ধ করে জনগণকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা কি যোজনাটা নিচ্ছি? পার্থবাবু? দেখুন, ভারতবর্ষের যা অর্থনৈতিক ব্যবস্থাপনা, তাতে করে একদম যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেই মানুষগুলোর স্বার্থে এই সামাজিক প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে স্বনির্ভর বা আত্মনির্ভর, সকল যে আত্মনির্ভরতার কথা বিজেপি বলে, সেটা করতে গিয়ে বেকারত্বের সমস্যার সমাধান করাটা আশু প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ভারতবর্ষে স্বাধীনতার 75 বছর সব থেকে বেকারত্ব এই মুহূর্তে বেশি 45%। মানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না বলেই কি আপনাদের এত ডোল দিতে হচ্ছে? না, আমি তো বলছি এটা সবটা সমাধান নয়, এটা একটা প্রয়াস, একটা অংশ। নাকি এটা শিওর শট একটা জিনিস যে এই হাতে দিলে লোকের চট জলদি মনে থাকবে, ওই হাতে ভোটটা চাওয়া যাবে? না, এটা তো শুধু ভোটকে সামনে রেখেই এই ধরনের কর্মসূচিটা, সামাজিক প্রকল্পগুলো তো দীর্ঘমেয়াদী ভাবেই করা হচ্ছে, এবং পাশাপাশি কর্মসংস্থানের প্রচেষ্টাকেও সরকারকে জারি রাখতে হবে। আর তার জন্যই পশ্চিমবঙ্গের 50 লাখ, প্রায় 60 লাখ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কর্মসংস্থান না পেয়ে একদম কর্মসংস্থানকে পাখির চোখ করে এগোনো সরকার
60 লাখ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে কাজ খুঁজতে আর বেরিয়েছে। 2 কোটি বেকার দ্বিতীয়ত যুবক হচ্ছে, প্রতি বছর সারা পৃথিবীতে 10 বছরে 20 কোটি কজনের চাকরি হয়েছে। পঞ্চম আর অর্থনীতিতে স্ট্যাটিস্টিক ভারত বলছে। বলছে কুয়োর মধ্যে বসে থাকলে কি আর অর্থনীতি নিয়ে চর্চা হবে? পশ্চিমবঙ্গের জিডিপি সারা ভারতবর্ষে কন্ট্রিবিউশন হচ্ছে 3.4%, ষাটের দশকে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন ছিল প্রায় 30%। এক মিনিট, আপনাদের শঙ্কর এবং পার্থবাবু, আমরা শেষের দিকে যাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে কর্মসংস্থান ছোট্ট করে আমাদের সময় প্রায় শেষ। কর্মসংস্থান নিয়ে কথা হয়েছে। ইউপিএ 1 এর সরকারের সময় আমরা দাবি করেছিলাম গ্রামের বেকার যুবকদেরকে 100 দিনের কাজের গ্যারান্টি স্কিম সেই সময় প্রথম চালিয়েছিল। স্বাধীনতার পর থেকে প্রথম সরকার দায়িত্ব নিয়েছিল বেকার যুবকের কাজের জন্য। আমরা বলছি যদি এবছর ইন্ডিয়া জোটের সরকার তৈরি হয় তাহলে মানুষের রাইট টু ওয়ার্ক অর্থাৎ কাজের অধিকারকে আইনে পরিণত করতে আপনাদের রাজনৈতিক বক্তব্য আমি খুব পরিষ্কার করে জায়গাটায় যাচ্ছিলাম। এবার সুব্রত বাবুর কাছে গিয়ে শেষ করবো আর কি। এই দায় কি সত্যি আপনারা কেউ এড়াতে পারেন যে এমন জায়গায় রাজনীতি আজকে আমাদের সাধারণ মানুষকে নিয়ে গেছে যে তাদের ওই হাতে হাতে কিছু উপকৌটন দিয়ে ভোট নেওয়া ছাড়া আর কোনো ভোট চাওয়ার রাস্তা নেই? বলছি এই জায়গাটায় যে আমরা ছিলাম একটা সোশ্যালিস্ট স্টেট, কনভার্টেড হচ্ছে ক্যাপিটালিস্টে। আমি একটা তথ্য দিচ্ছি আপনাকে, এটা আমার তথ্য না, এটা হলো প্যারিস স্কুল অফ ইকোনমিক্স বলছে। সে কি বলছে, 1% লোকের কাছে 40% ধন 2022 এসে ভারতবর্ষের জিডিপি উঠে গেছে, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। 40% ধন 1% লোকের কাছে। এবার 150 কোটি বিলিয়ন দেশের লোক যেখানে জনসংখ্যা, তো এই ধনসম্পদ রাশি যদি একটা শ্রেণী হাতে তুলে দেওয়া হয়, বাকি লোকগুলো কিসের উপরে ডিপেন্ড করবে বলেন? তার কাছে কর্ম নাই, তার কাছে এই জিএসটি এসে তার কর্মসংস্থান শেষ করে দিয়েছে, ডিমনিটাইজেশন এনেছে, ভেবেছিল কংগ্রেস নেতাদের জেলে ভরবে। লাস্টে কি দেখলাম আমরা, অমিত শাহ পরিচালিত একটা ব্যাংকে গিয়ে 3118 কোটি টাকা জমা পড়ছে। আর কি হলো, আর যা দেখলাম লাস্টে বন্ড কেলেঙ্কারি, বলছিল দুর্নীতি পাসদের নাকি ধরে বেড়াবে। লাস্টে সীতারই স্বামী বলছে ওয়াটার গেট কেলেঙ্কারির থেকে নাকি সব থেকে বৃহৎ কেলেঙ্কারি এই ইলেকট্রাল বন্ড। এবার বলেন তো, এই যে নির্মলা সীতারামনের স্বামী বলাটা তার কোনো ক্রাইটেরিয়া বা গরিব লোকগুলোর কি তার নিজস্ব একটা ধ্যান ধারণা আছে এবং তার বক্তব্য আছে, সেটা আপনাদেরও থাকতে পারে। খাদ্য চাই, তাদের বাসস্থান চাই, এই তো গরিব মানুষের রিকোয়ারমেন্ট। সেটা আপনারাও পূরণ করতে পারেননি এবং বাকি আমার ডাইনে বায়ে যারা বসে আছেন এই জায়গাটার থেকে আমি একটু থামাই। খাদ্য প্রদান আজকে হচ্ছে, আমি একটু থামাই। কংগ্রেসের মনরেগা, কংগ্রেসের আমি এইখানটা থামাচ্ছি এই জন্য যে আপনি যে ঐতিহ্য বা যে সময় থেকে টানছেন, সেখান থেকে পরপর আমার চারপাশে যারা বসে আছেন তারা সবাই মিলে ধরলে আজ পর্যন্ত পুরো স্ট্রিংটা কমপ্লিট হয়ে গেছে। এবং এনাদের প্রত্যেকের বক্তব্যগুলো শুনলে এটা নিশ্চিত যে ঠিক যা হলে মানুষজন ঠিকঠাক থাকতে পারতো এবং তাদের নিজেদের কাজটা, নিজেদের বিষয়টা নিজেরা বুঝে নিতে পারতো, একটা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারতো, খুশি মনে থাকতে পারতো। বিচ্ছিন্নতাবাদী কোনো চিন্তা, আলাদা হওয়ার চিন্তা, এরকমগুলো করতে হতো না, সেগুলো করা যায়নি। আর সেই জন্যই আজকের দিনে দাঁড়িয়েও বিভিন্ন রকম এই দেওয়া থোয়া এই সমস্ত ইস্যুগুলো থাকে আর কি, এইগুলোই এখনো অবধি রয়েছে। তবে হ্যাঁ, এরা প্রত্যেকেই মনে করেন যে এই জায়গাটায় পৌঁছানো দরকার। এই চিন্তা ভাবনাটাই বোধহয় আমাদের সব থেকে বড় পাওনা এবং আমরা এক্সপেক্ট করব একটা সময় আসবে, কোনোদিন আমরা বসে এরকম আলোচনা করব যে সময় সত্যি সত্যি প্রত্যেকে তারা কি কি করেছেন এবং আরো কি কি করবেন এবং তাতে আর কারোর আক্ষেপ নেই। এই জায়গাটা থেকে হয়তো সবাই মিলে এক সুরে সাধারণ মানুষ যাতে ঠিকঠাক থাকে সেই চিন্তা ভাবনাটা করবেন ভোটের বাইরে গিয়ে। আজকের মতো এই বিগ ডিবেট এখানেই শেষ করছি। নমস্কার আপনাদের সবাইকে, থ্যাংক ইউ।